আমাদের আজকের সেকেন্ড কোশ্চেন আমি এবার পোস্ট করতে চলেছি আমাদের এই টপিকটার উপর। দেখো এই হচ্ছে কোশ্চেন, এই অ্যান্সারটা আমাদের বলবে মোহাম্মদ ইউসুফ আলী। মোহাম্মদ ইউসুফ আলী অ্যান্সারটা দেবে আমাদেরকে, which of the following secondary metabolites are used as a drug? স্যার এটা এ নাম্বার হবে স্যার। মোহাম্মদ ইউসুফ, তুমি কোন জেলা থেকে? উত্তর দিনাজপুর থেকে স্যার। উত্তর দিনাজপুর থেকে। ওকে, ও ভেরি গুড অ্যান্সার দিয়েছে। তোমাদের সবাই অ্যান্সারগুলো তোমরা যেগুলো লিখছো তোমরা সবাই কিন্তু লেখো, তোমাদের চ্যাটে কিন্তু আমি অ্যান্সারগুলো দেখছি তোমরা কে কে লিখছো, রাইট? তোমরা অ্যান্সারগুলো প্রায় সবাই ঠিক লিখেছো, এখনো পর্যন্ত কেউ ভুল দেখলাম না, আমার চোখে পড়েনি এখনো। ভেরি গুড। এই তো তোমরা এইভাবে কনসেন্ট্রেট করে শোনো। দেখো তোমরা যে কত ভালো স্টুডেন্ট তোমরা নিজেরাই সেটা প্রুভ করে দিচ্ছ। চলো এবার আমরা আবার টপিকে ফিরে আসি। টপিক ভেরি গুড, সবাই অ্যান্সারগুলো পাঠাবে। প্রাইভেটলি পাঠাবো তো? এইটাই হবে রাইট অ্যান্সার। চলো এবার আমরা আমাদের বায়োমলিকুলসের নতুন আমাদের মেডিকেলের টপিকটাকে নিয়ে ডিসকাস করব। চলো এবার আমি একটুখানি দেখে নিই, দাঁড়াও তোমাদেরকে সবার সঙ্গে। সবাই আবার এনসিইআরটির বই খুলে নাও। সবাই আবার এনসিইআরটির বই খুলে নাও। দেখো এবার আমরা তাহলে যে টপিকটাকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস। প্রথমে তোমাকে একটুখানি আমি বলি বায়ো ম্যাক্রো কথাটার মানে কি। আমরা ম্যাক্রো কথাটা মানে একটু বড় বড় সাইজের জিনিস হবে, তাই তো? এবার এখান থেকে একটা খুব ভালো লেভেলের কোশ্চেন আসছে এমসিকিউ লেভেলের জন্য, তোমরা ভালো করে কনসেন্ট্রেট করে আমি কি বলছি শোনো। There is ultimately one feature in common all of these compounds found in the acid soluble food. তাহলে বায়ো ম্যাক্রোমলিকুলস এর প্রথম তুমি একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ পেয়ে গেলে, সেটা হচ্ছে কি, সেটা তুমি কোথায় পাবে? সেটা তুমি পাবে অ্যাসিড সলিউবল পুলের মধ্যে। তাহলে অ্যাসিড সলিউবল পুলের মধ্যে তুমি কি পাবে? সেটা হচ্ছে বায়ো ম্যাক্রো মলিকুলস গুলোকে পাবে, যাদের মধ্যে গ্লাইকোজেন আসতে পারে, যাদের মধ্যে সেলুলোজ আসতে পারে, যাদের মধ্যে প্রোটিন আসতে পারে, সবগুলো আমরা আরো শিখে নেবো আর বায়ো ম্যাক্রোমলিকুলস গুলো কোন কোনগুলো আছে। দেখো প্রথম লাইন থেকে প্রথম এনইটির একটা কোশ্চেন পেয়ে গেলাম। সেকেন্ড ব্যাপারটা চলে আসি আমরা। There have molecular weight ranging from 18 to around 800 daltons. Very important. বায়ো ম্যাক্রোমলিকুলস এর তাদের মলিকুলার ওয়েটটা কত হয়, এটা সুন্দর করে আন্ডারলাইন করে দাও। মলিকুলার ওয়েট বায়ো ম্যাক্রোমলিকুলস এর 18 থেকে 800 ডালটনস এর মধ্যে হয়। এটা তোমার আর একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে কিন্তু। এবার দেখো স্যার বলছি ডালটন মানে কি? ডালটনটা কিসের একক? ওটাকে ইউনিট বলি আমরা। আমরা একটা যখন মলিকুলার ওয়েটটাকে আমরা আইডেন্টিফাই করি সেখানে ওয়েট ইউনিট। এবার দেখো এখান থেকে আমরা পরের পয়েন্টে আসছি। এবার আমরা যদি দেখি এদের মধ্যে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে 4 টাইপস অফ আমরা অর্গানিক কম্পাউন্ড সেখানে খুঁজে পাবো। অর্গানিক কম্পাউন্ডস মানে যাদের মধ্যে কার্বন প্রেজেন্ট থাকবে। সেগুলো কি কি আসবে? মানে আমরা এবার অর্গানিক কম্পাউন্ডস গুলোর কথা বলছি, যেগুলো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইডস এন্ড লিপিডস। এই কম্পাউন্ডস গুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলোকে যাদের স্ট্রাকচার অনেক বড় সাইজের স্ট্রাকচার। এবার দেখো দিস ক্লাস অফ কম্পাউন্ড উইথ দ্য এক্সেপশন অফ লিপিড ছাড়া আমরা অন্য যাদের নাম বললাম, অর্থাৎ যাদের মধ্যে পলিস্যাকারাইড আসছে, নিউক্লিক অ্যাসিড আসছে, প্রোটিন, তাদের সবাইরই মলিকুলার ওয়েট কত আছে? 10,000। এবার দেখো বায়ো মাইক্রোমলিকুলস আর বায়ো ম্যাক্রোমলিকুলস এর মধ্যে ডিফারেন্সটা, এদের আলটিমেটলি যে তোমার মলিকুলার ওয়েট লিপিডস ছাড়া সবাইরই 10,000 ডালটনের অ্যাবভ, মানে 10,000 ডালটনের অ্যাবভ তার মলিকুলার ওয়েট হবে, যারা বায়ো ম্যাক্রোমলিকুলস এর মধ্যে আসবে। আর বায়ো মাইক্রোমলিকুলস এর মধ্যে আসলে তাদের মলিকুলারও 18 to 800 ডালটনের মধ্যে আসবে। তাহলে বুঝতে পারছো তাদের স্ট্রাকচার যেহেতু অনেকটা বড় হচ্ছে, সেই কারণের জন্য এদের মলিকুলার ওয়েটটাও অনেক বেশি হচ্ছে।
আমরা লিপিডকে শুধু একটু এক্সেপশন ধরছি। লিপিড বায়ো ম্যাক্রোমলিকুলস এর এক্সাম্পলের মধ্যে আসলেও এর মলিকুলার ওয়েট কিন্তু 10,000 এর অ্যাবভ হয় না। এটা ছাড়া অন্য সব বায়ো ম্যাক্রো মলিকুল, তোমার বায়ো ম্যাক্রো আর মাইক্রো কথাটা একটু আমার মানে ভালো করে শোনো, এটাকে একই সঙ্গে আমি প্রোনাউন্সিয়েশন করছি তো অনেক সময় হয়তো তুমি কনফিউজ না হয়ে যাও। বায়ো মাইক্রো আর বায়ো ম্যাক্রো অনেক সময় এটাকে একই রকমের শুনতে লাগতে পারে। বায়ো ম্যাক্রো মলিকুলস এর তাহলে মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের অ্যাবভ, এক্সেপশন লিপিডস। যদি এবার তাহলে একটা কোশ্চেন হচ্ছে লিপিডস এর তাহলে মলিকুলার ওয়েট 10,000 এর নিচে, তাহলেও আমরা তাকে কেন আমরা বায়ো ম্যাক্রো মলিকুলস এর মধ্যে ধরবো, এটাকে আমি অ্যান্সারটা তোমায় দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম এখন অবধি যা পড়লাম এই প্যারাগ্রাফ থেকে। বায়ো মাইক্রো মলিকুলস এর মলিকুলার ওয়েট কত এবং তারা কোন ফ্র্যাকশনে পাবো, আর বায়ো ম্যাক্রো মলিকুলস গুলো অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে এবং তারা 10,000 ডাল্টনের অ্যাবভ তাদের মলিকুলার ওয়েট হবে। এবার একটা জিনিস পয়েন্ট টপিকটা আসে। সো ফর দিস ভেরি রিজন বায়োমলিকুলস গুলো যাদেরকে আমরা বললাম কেমিক্যাল কম্পাউন্ডস দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য লিভিং অর্গানিজম। তাহলে আমরা বায়োমলিকুলস কাদের বলি? যারা কোথায় প্রেজেন্ট থাকে? যারা লিভিং অর্গানিজমের মধ্যে প্রেজেন্ট থাকে তাদেরকে তো আমরা বায়োমলিকুলস বলছিলাম। এটা তো আমরা আগে ডেফিনেশনও দেখেছি, তাই না? One of these that will have the molecular weight less than 1,000 Dalton are usually referred to the micromolecules. এটা আমরা একটু আগেও দেখে নিলাম যে মাইক্রোমলিকুলস গুলো যেগুলো সিম্পল বায়োমলিকুলস তাদের কিন্তু মলিকুলার ওয়েট কি হয়, লেস দ্যান 1,000 ডাল্টনের নিচে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? So those which is found in the acid insoluble fraction are called the macromolecules. তাহলে ম্যাক্রোমলিকুলস গুলোকে তুমি কোথায় পাবে? একদম ক্লিয়ার করে ভালো করে বুঝে নাও, অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে পাবে তাদের। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে একটা মানে কনফিউশন রয়েছে, বলছি 18 থেকে মানে 800 হলে তাদেরকে বলবো বায়ো মাইক্রোমলিকিউল। রাইট, একদম। হ্যাঁ, আর যদি স্যার 10,000-এর উপরে হয়ে যায় তাহলে বলবো বায়ো ম্যাক্রোমলিকিউল। একদম একদম ঠিক আছে, রাইট। কারণ আমি তাড়াতাড়ি বলছি তো হয়তো বায়ো ম্যাক্রো আর ম্যাক্রো অনেক সময় একই রকমের শুনতে লাগবে, তুমি ঠিক জায়গাটাই ধরেছো, ভেরি গুড। আর অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে আমরা বায়ো ম্যাক্রোমলিকুলস কে পাবো, বায়ো মাইক্রোমলিকুলস কে আমরা পাবো অ্যাসিড সলিউবল পুলের মধ্যে। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারো ডাউট থাকলে বলতে পারো। আমরা তাহলে এবার পরের পয়েন্টটাও যাব। তোমরা সবাই আন্ডারলাইন করে নিয়েছো এনসিইআরটি বইতে বায়ো ম্যাক্রোমলিকুলস বলতে কি বোঝো সেই ব্যাপারটা। চলো এবার আমরা পরের টপিকটায় চলে যাই আমাদের। এবার আমি তোমাকে এই টপিকটা আসছি। এবার আমি তো বায়ো ম্যাক্রোমলিকুল সম্বন্ধে তোমাকে পড়াচ্ছি, তাহলে আরো কিছু ইনফরমেশন দেওয়া যাক এর সম্বন্ধে। কি সেটা? এক নম্বর হচ্ছে দেখো, the molecules in the insoluble fraction with the exception of lipids, কারণ আমরা লিপিডস এর মলিকুলার ওয়েটটাকে একটুখানি একটু ব্যতিক্রমী বলেছি, তাই তো? সেই জন্য আমরা বলছি exception of lipids are all the polymeric substance. polymeric substance মানে কি? মানে যারা ছোট ছোট অনেক ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় এমন ধরনের স্ট্রাকচার, তাদেরকেই আমরা পলিমারিক সাবস্টেন্স বলবো। বুঝা গেছে? লিপিডস ছাড়া প্রোটিন হোক, পলিস্যাকারাইড হোক, তারা সবাই এইভাবে পলিমার গঠনের মাধ্যমে দিয়েই তারা গঠিত হয়। এবার তাহলে তোমাদের মধ্যে যে কোশ্চেন আসছে, আমার মনে হয় সেও কোশ্চেনটাই আসছে, সেটা কি? সেটা হচ্ছে why do lipids যার মলিকুলার ওয়েট do not exceed the 800 Daltons, তাদের মলিকুলার ওয়েটটা 800 ডাল্টনস এর নিচে, তাহলে তাদের কেন তাহলে আমি লিপিডস কে বায়ো ম্যাক্রোমলিকুলস এর মধ্যে পজিশন দিলাম? তার পেছনে কি কারণ আছে? এই কারণটা থেকেই তোমার এনইটি লেভেলের কোশ্চেনটাকে তোলা হতে পারে। এবার এটাও একটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমরা লিপিডসটাকে কোথায় পাবো? সেটা হচ্ছে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে পাবো।
তাহলে লিপিডস আর ইনডিড দ্য স্মল মলিকুলার ওয়েট, এটা আমরা স্বীকার করে নিলাম। লিপিডস বায়ো ম্যাক্রোমলিকুলের মধ্যে পড়লেও এর স্মল মলিকুলার ওয়েট থাকে, মানে মলিকুলার ওয়েট কম, বুঝে গেল। and are present not only as such but also arranged into the structure like the cell membrane and other membranes. এই যে তোমার লিপিডসের তুমি সবথেকে বেশি উপস্থিতি বা প্রেজেন্ট সবথেকে কোথায় দেখবে একটা সেলের মধ্যে? সেলের যে আউটার কভারিং, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, সেটাই তো লিপিডস দিয়ে তৈরি, তাই তো? মানে সেলের একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটাই কিন্তু আলটিমেটলি লিপিডস দিয়ে তৈরি। আমরা যখন কোনো গ্রাইন্ডিং করব কোনো টিস্যুকে, উই আর আলটিমেটলি ডিসরাপ্টিং দ্য সেল স্ট্রাকচার। আমরা গ্রাইন্ডিং মানে সেই গ্রাইন্ডিং সেই মেশিন হয় না, যেগুলোকে আমরা মিক্সচার মেশিন বলি, কোনো একটা টিস্যু পার্টকে নিয়ে যদি তার মধ্যে ঘোরাই, তখন কি হবে? তখন সেলের পার্টগুলো, সেলের স্ট্রাকচারগুলো ডিসরাপ্ট করে যাবে, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেই সময় সেল মেমব্রেনটাও আলটিমেটলি কি হবে? সেল মেমব্রেনটাও সেখানে ব্রেক করে যেতে বাধ্য, মানে সেল মেমব্রেন এন্ড আদার কিছু সাবস্টেন্স গুলো সেখানে কিন্তু ব্রেক করে যাবে একই সঙ্গে সঙ্গে। They also be broken into some species and form a vesicle which is not the water soluble. এবার দেখো কেমন ভাবে হচ্ছে। আমরা যখন কোনো একটা টিস্যু পার্টটাকে নিয়ে একটা মিক্সচারের মধ্যে খুব জোরে জোরে ঘোরালাম, তখন সব সেলের মধ্যে সব মেটেরিয়াল তো নষ্ট হয়েই গেল। আর এর সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পেলাম? এর মধ্যে আমরা দেখতে পেলাম অল এই সাবস্টেন্স গুলো, এগুলো একটা ভেসিকেল ফর্মেশন করেছে, একসঙ্গে যুক্ত হয়ে গেছে। ওই সেল মেমব্রেন ভেঙে গিয়ে যে টুকরো টুকরো পার্টগুলো তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওয়াটারের মধ্যে নট ওয়াটার সলিউবল, সেটা জলের মধ্যে গুলছেও না। তাহলে সেল মেমব্রেনকে ভেঙে আমরা কি পেলাম? সেটা নট ওয়াটার সলিউবল, কিন্তু তারা ভেসিকেল ফর্মেশন করেছে। Therefore, these membrane fragments in the form of vesicle get separated along the acid insoluble pool. যেহেতু তারা জলের মধ্যে গুলছেও না, এমন একটা সাবস্টেন্স, বুঝতে পারছো? Therefore, these membrane fragment in the form of vesicle get separated along with the acid insoluble form, কারণ তারা একটা ভেসিকেলের মতো ছোট ছোট স্ট্রাকচার তৈরি করে নেয়। সেই কারণের জন্যই আমরা এটাকে ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশনের মধ্যে ধরছি। কিন্তু তুমি যদি এত অবধি ব্যাপারটা বোঝা গেছে তো ব্যাপারটা? এখান থেকে আমাদের একটাই স্টেটমেন্ট বেসিস কোশ্চেন হতে পারে, why lipids their molecular weight not the 10,000 above but why they are given the position in the biomacromolecules, এই ধরনের কোশ্চেন আমাদের হতে পারে। স্যার এই কোশ্চেনের অ্যানসারটা আরেকবার বলবেন তো? হ্যাঁ, অ্যানসারটা হচ্ছে আমরা লিপিডসের তাদের মলিকুলার ওয়েট 10,000 এর উপরে নয়, তাহলেও আমরা তাকে কেন আমরা বায়ো ম্যাক্রোমলিকুলস এর মধ্যে ধরব? তার প্রথম কারণটা আমরা দেখলাম, প্রত্যেকটা সেলের মেমব্রেন সেটা কিন্তু লিপিডস দিয়েই তৈরি হয়। আমরা যখন এই সেল মেমব্রেনকে ভাঙবো, তখন এই যে সেল মেমব্রেনের ভাঙার পর, মানে মিক্সচারে ভাঙবার পর একটা ভেসিকেল একটা ফর্মেশন তৈরি করে, সেটা অ্যাসিড ইনসলিউবল along with the acid insoluble pool, মানে অ্যাসিড ইনসলিউবল পুলের থেকে একটা সেপারেট করা একটা সাবস্টেন্স থেকে যায়। সেই জন্যই এটাকে আমরা ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন হিসাবে ধরে নিই। এবার যদি আমি টেকনিক্যাল পার্সপেক্টিভ ভিউ থেকে বলি, সেটা হচ্ছে লিপিডস যার কথা আমি বলছিলাম আর নট স্ট্রিক্টলি, তাহলে নেক্সট পার্টটা যাই আমি একটু। লিপিড আর নট স্ট্রিক্টলি দ্য ম্যাক্রোমলিকুলস, কারণ মলিকুলার ওয়েটের ডেফিনেশনের উপর যদি বেস করে বলি, তাহলে কিন্তু লিপিডসের মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের উপরে হয় না। এই কারণের জন্য আমরা অ্যানসারটা ভালোভাবে বলছি, ভালো করে একটু দেখে নাও। সেটা হচ্ছে 10 strictly it is not ultimately in the macromolecules এর মধ্যে।
ক্লিয়ার ব্যাপারটা? এবার আসছি স্যার বলো। হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি তাহলে লিপিডকে যে ম্যাক্রোমলিকুল বলা হচ্ছে না, তার জন্য এমসিকিউ তে কি কি অপশন দিতে পারে যদি আসে এমসিকিউ হিসাবে? হ্যাঁ আমি এবার যদি দেখো, এমসিকিউ এবার ওকে আমি একটু পয়েন্টে যাও, আমি কিছু এমসিকিউ এই ধরনের কিছু দেখাবারও চেষ্টা করছি। ওকে তারপর আমি এখানটা দেখি পরের পেজটা যাই, তো পরের গ্রাফটায় যাই। তোমাদের কিন্তু পরীক্ষার হলে একটা জিনিস খুব ভালো গুলিয়ে যায়, সেটা হচ্ছে কি বলতো, কোনটা অ্যাসিড সলিউবল পুলের মধ্যে থাকে, কোনটা অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে থাকে। তুমি সেই জন্য তোমার পরীক্ষার খাতায় না করবার আগে তুমি তোমার নোটের খাতায় সুন্দরভাবে এটা কিন্তু মেনশন করবে, কোনটা অ্যাসিড সলিউবল, কোনটা অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে থাকে। এবার আমি তোমাকে অ্যাসিড সলিউবল পুল ওর মধ্যে কি কি থাকে এটাকে যদি আমি তোমার কোশ্চেনে ধরার চেষ্টা করি, তুমি কি বলবে? আমরা রিপ্রেজেন্ট করব রাফলি দ্য সাইটোপ্লাজমিক কম্পোজিশন। একটা সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেটা যা যা দিয়ে তৈরি, সেইটা আমরা জেনারেলি পাই অ্যাসিড সলিউবল পুলের মধ্যে। কোথায় পাবো সেটা আমরা? অ্যাসিড সলিউবল পুলের মধ্যে। সাইটোপ্লাজমিক কম্পোজিশন গুলোকে, এটা একটা এমসিকিউ হতে পারে, সাইটোপ্লাজমিক কম্পোজিশনটা তুমি কোথায় পেতে পারো? এবার এই যে ম্যাক্রোমলিকুলস ফ্রম দ্য সাইটোপ্লাজম এন্ড অর্গানেলস বিকেম দ্য অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। এবার দেখো ম্যাক্রোমলিকুলস গুলোর কথা বললাম, প্রোটিন, লিপিড বা তোমার পলিস্যাকারাইডস ফ্রম দ্য সাইটোপ্লাজম এন্ড অর্গানেলস। অর্গানেলস মানে কি গো? যে মাইটোকন্ড্রিয়া, এগুলোকে ভেঙেও তো আমরা এই ধরনের কিছু সাবস্টেন্স পাবো। become the acid insoluble fraction। তাহলে আবার আমার জিনিসটা এগুলো দেখো কোথা থেকে, সাইটোপ্লাজমের রাফলি আমরা একটা বলেছিলাম সেটা অ্যাসিড সলিউবল, কিন্তু আরো স্পেসিফিক্যালি যদি বলি, এই রাফলি আর স্পেসিফিক্যালিটাই তোমাদের কিন্তু গুলায় প্র্যাকটিক্যালি পরীক্ষার সময়। আমরা এখন স্পেসিফিক্যালি বলছি, একদম স্পেসিফিক ভাবে, যে সাইটোপ্লাজমের ভেতরে যে ম্যাক্রোমলিকুলস গুলো থাকে, সাইটোপ্লাজমের মধ্যে মাইক্রোমলিকুলসও থাকে, ম্যাক্রোমলিকুলসও থাকে। শুধুমাত্র যে ম্যাক্রোমলিকুলস থাকে তা তো নয়, সাইটোপ্লাজমের মধ্যে যে মাইক্রোমলিকুলস গুলো থাকে সেইগুলো আমরা অ্যাসিড সলিউবল পুলের মধ্যে পেলাম, ওটা মিটে গেল সমস্যা। এখানটা বোঝো ভালো করে। এবার আমি ম্যাক্রোমলিকুলস গুলোর কথা বলছি, এবং সেটা সাইটোপ্লাজমের মধ্যে থাকা ম্যাক্রোমলিকুলস এবং অর্গানেলস গুলো থেকে পাওয়া ম্যাক্রোমলিকুলস হতে পারে, সেইগুলো অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে থাকবে, সেটা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে থাকবে। বুঝে গেছো ব্যাপারটা? সো টুগেদার দে রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য লিভিং টিস্যু। আর লিভিং টিস্যু আর অর্গানিজমের মধ্যে তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম অ্যাসিড সলিউবল পুল, অ্যাসিড ইনসলিউবল পুল। অ্যাসিড সলিউবল পুলের মধ্যে কনক্লুশন কি দাঁড়ালো? এর মধ্যে প্রেজেন্ট থাকে মেনলি সাইটোপ্লাজমিক কম্পোজিশনের মধ্যে থাকা বায়ো মাইক্রোমলিকুলস গুলো। অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম এবং অর্গানেলস কে ভেঙে যে ম্যাক্রোমলিকুলস গুলো পাবো, সেইগুলো পাবো আমরা অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে। এই লাস্ট কথাটা তোমরা ভালো করে মাথায় রাখো। ক্লিয়ার না জিনিসটা? আমরা যে অ্যাসিড সলিউবল অ্যাসিড ইনসলিউবল কথা বলছি, সেটা তোমাকে একটা কনক্লুশন টেনে নিয়ে এলাম। এই কনক্লুশনটা তুমি মনে রাখো। বলো, একবার বলবো? বলছি শুনো। আমরা কনক্লুশনটা দাঁড়ালাম যে মাইক্রোমলিকুলস গুলোকে যেটা আমরা সাইটোপ্লাজম থেকে পাই, সেটাকে অ্যাসিড সলিউবল পুলের মধ্যে ধরলাম। আর একটা সাইটোপ্লাজমই হোক বা একটা অর্গানেলস কে ভেঙে যে ম্যাক্রোমলিকুলস গুলো পাই, সেগুলোকে আমরা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে ধরব। আর এই মাইক্রো আর ম্যাক্রো এলিমেন্টস বা ম্যাক্রোমলিকুলস, এইগুলোকে দিয়েই তৈরি আমাদের টিস্যু বা অর্গানিজম। তাহলে ইন সামারি, if we represent the chemical composition in the chemical composition of the living tissue, আমরা যদি কেমিক্যাল কম্পোজিশন জানার চেষ্টা করি, show evidence point of view and arrange them in the class wise, we observe that water is the most abundant chemicals.
এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কি আমাদের যে অনেক আলটিমেটলি কেমিক্যালস দিয়ে আমাদের বডি তৈরি, আমাদের সেল তৈরি, আমাদের টিস্যু তৈরি, বাট এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, সব থেকে বেশি আছে কোনটা? আন্ডারলাইন করো, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ওয়াটার। ওয়াটার ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কেমিক্যাল, মানে সব থেকে গুরুত্বপূর্ণ রাসায়নিক বস্তু। একদম ভালো করে আরেকটা আমরা ভালো এমসিকিউ পেয়ে গেলাম। ওয়াটার রাসায়নিক বস্তু? এটা কেমিক্যাল, কারণ এটা তো হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, সেইভাবে দুটো এলিমেন্টস দিয়ে তৈরি, সেইভাবে আমরা ওয়াটারটাকে কেমিক্যাল সাবস্টেন্সের কথা বললাম। বুঝে গেছো ব্যাপারটা? ওকে, তারপর চলো আমাদের পরের পেজটা চলে যাই আমরা। এই একটা আমরা চার্ট দেখো 9.4 দেখাচ্ছি। এনসিইআরটি বইয়ের এই চার্টটাকে তুমি পাশে না ইম্পর্টেন্স বলে লিখে রাখো, পাশে তুমি ইম্পর্টেন্স বলে লিখে রাখো। একটা সেলের মধ্যে সব থেকে বেশি আছে 70 থেকে 90%, দ্যাট ইজ দ্য ওয়াটার। প্রোটিন আছে 10 থেকে 15%, কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%, নিউক্লিক অ্যাসিড 5 থেকে 7%, আর কিছু আয়নস গুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আছে অ্যাপ্রক্স 1% এর মতো। এই চারটা থেকে তোমার এনইটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। খুব ভালো করে এই চারটাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? কোনটা কত পার্সেন্ট এটা পড়তে হবে? ভেরি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট করে লিখে রাখো, এতটাই বেশি করে পড়তে হবে। এনসিইআরটি বই প্রত্যেকটাই পড়তে হবে, কিন্তু আমি কিছু পয়েন্টকে বেশি ইম্পর্টেন্ট বলবো, সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এবার আমরা স্পেসিফিক্যালি প্রোটিন সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাস করব। কার সম্বন্ধে ডিসকাস করতে চলেছি? সেটা হচ্ছে আমাদের প্রোটিন সম্বন্ধে। দেখো এই যে প্রোটিন, এবার এই যে প্রোটিনের কথা আমি তোমাকে বলছিলাম, এই প্রোটিন তো খুব ইম্পর্টেন্ট। দেখো প্রোটিন সম্বন্ধে আগে দাঁড়া একটু দেখে নিই। প্রোটিন, এই যে প্রোটিনের কথা বলছিলাম, এই প্রোটিন তাহলে একটা কি জিনিস? এটা ম্যাক্রোমলিকুলস না মাইক্রোমলিকুলস? প্রোটিন কি হবে, মাইক্রোমলিকুলস না ম্যাক্রোমলিকুলস? ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রোমলিকিউল স্যার। একদম, ভেরি গুড। তাহলে প্রোটিন আলটিমেটলি আমরা ওকে ডেফিনেশন করি, তাহলে আমরা কি পাই প্রোটিনকে জানো? প্রোটিন আলটিমেটলি একটা তোমার পলিপেপটাইড। কি বলছি আমরা? পলিপেপটাইডের কথা। একদম, পলিপেপটাইডের শৃঙ্খল। ভেরি গুড, ঠিক বলেছো একদম। এই যে পলিপেপটাইড, এই কথাটা মাথায় রাখো, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এখানে লিংক হয়, মানে জুড়ে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করে। এবার তোমাকে মাথায় রাখো এই জিনিসটা, সেটা হচ্ছে কি, এই যে একটা প্রোটিনের মধ্যে একটা লিনিয়ার একটা চেন অফ অ্যামাইনো অ্যাসিড আছে, যারা নিজেদের মধ্যে কোন বন্ড দিয়ে যুক্ত? তারা নিজেদের মধ্যে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত। মানে পেপটাইড বন্ধনী দুটো অ্যামাইনো অ্যাসিড কে যুক্ত করে, এইভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় প্রোটিন তৈরি হয়। এখান থেকে কোনো অসুবিধা নেই তো? এই প্যারাগ্রাফ থেকে তোমার যেন সব কোশ্চেন পারবে। এবার আমি আসি, আমরা প্রোটিন মানে অনেক প্রোটিনের নাম চাই। মেলানিন, গায়ে রং দেওয়ার জন্য একটা প্রোটিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, কেন তোমার এনজাইম গুলো, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সবই তো প্রোটিন। তাহলে এই যাই প্রোটিনের কথা আমি বলি না কেন, এই প্রোটিন গুলো আলটিমেটলি কি জিনিস? দ্যাট ইজ দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আমাদের হাতে কটা অ্যামাইনো অ্যাসিড আছে? আমাদের হাতে 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা আগেও তোমাকে বলেছিলাম এটা। এই 20 টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড গুলো ডিফারেন্ট ভাবে কম্বিনেশন ভাবে অ্যাটাচমেন্ট হয়ে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন তৈরি করে। কিছু অ্যামাইনো অ্যাসিডের নাম আবার এনসিইআরটি বই বলতে বলছে আমাদেরকে, কি সেগুলো? অ্যালানিন, সিস্টিন, প্রোলিন, ট্রিপ্টোফান, লাইসিন, এগুলো সবই অ্যামাইনো অ্যাসিড। এইগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়েই তৈরি করে আমাদের প্রোটিন। তুমি যে ডিম খাও, তুমি যে মাংস খাও, তুমি হয়তো আপেল খাও বা তুমি সোয়াবিন খাও, তোমার সেলের মধ্যে
আলটিমেটলি কি মাংসের টুকরো গিয়ে ঢোকে, না ডিমের টুকরো গিয়ে ঢোকে, না আপেলের টুকরো গিয়ে ঢোকে? তোমার সেলের মধ্যে কি কি আলটিমেটলি এন্টার করে? কি এন্টার করে তোমার সেলের মধ্যে? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তোমার সেলের মধ্যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড এন্টার অ্যামাইনো করে। অ্যাসিড। তুমি মাংস খাও, মাছ খাও, তোমার সেলের কিছু এসে যায় না, তার দরকার কিছু অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো? এবার দেখো প্রোটিন, তাহলে প্রোটিনটা আমরা একটা নতুন একটা ডেফিনেশন আনার চেষ্টা করি। প্রোটিন ইজ আ হোমোপলিমার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ মোনোমার। মানে কি? আমরা সাপোজ একটা গ্লাইসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম বললাম, এবার এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড গুলোই বারবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করবে। তাহলে এই প্রোটিনটার মধ্যে কটা অ্যামাইনো অ্যাসিড আছে? অনলি একটা অ্যামাইনো অ্যাসিডই আছে, গ্লাইসিন, কিন্তু অনেকবার আছে। তখন এই ধরনের প্রোটিনকে আমরা বললাম হোমোপলিমার। মানে একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দিয়েই তৈরি এই প্রোটিন। হোমো মানে সিঙ্গেল, বুঝতেই পারছো, সিঙ্গেল, তাদেরকে আমরা হোমো বলি। আলটিমেটলি হোমো মানে সিমিলার, মানে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে প্রোটিন তৈরি হয়। এবার দেখো, this information about the amino acid represent the as a later your nutrition lesson আমরা পরে এগুলোকে শিখবো যে অ্যালানিন, গ্লাইসিন কিভাবে তৈরি হয়। কিন্তু আমাদের এই যে ডায়েটের মধ্যে না কিছু সার্টেন অ্যামাইনো অ্যাসিড আমাদের খুব দরকার আমাদের হেলথের জন্য। আমাদের এই প্রোটিন গুলো, এই অ্যামাইনো অ্যাসিডস গুলো আমাদের বডিতে সিনথেসিস হয়েই যায়, কিন্তু অনলি কিছু টাইপের অ্যামাইনো অ্যাসিড আছে সেইগুলো কিন্তু তোমার বডিতে সিনথেসিস হয় না। সেই কারণের জন্য আমাদের বাইরে থেকে ফুডের মাধ্যমে সেই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে টেক আপ করতে হয়। তুমি যদি আপেল খাও, এই আপেলের মধ্যে এই তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তুমি প্রেজেন্ট দেখতে পাবে। সেজন্য আমরা বলি প্রত্যেকদিন যদি আপেল খাও একটা করে, তোমার কিন্তু তুমি অনেক সুস্থ থাকতে পারবে, কারণ এই অ্যামাইনো অ্যাসিডের পার্সপেক্টিভ ভিউ থেকে। বুঝে গেছে ব্যাপারটা? এটা নিয়ে কারোর ডাউট নেই তো কিছু? চলো এবার আমরা নেক্সট টপিকটায় যাব। তাহলে এবার কোন অ্যামাইনো অ্যাসিড গুলো তোমার দরকার, কোন অ্যামাইনো অ্যাসিড গুলো তোমার দরকার নেই, সেগুলোকে নিয়ে আমরা একটা নতুন জিনিস পড়ি। চলো, সেটা হচ্ছে therefore amino acid can be essential and non essential, মানে অপরিহার্য আর অনপরিহার্য। নন এসেনশিয়াল ততটা অপরিহার্য নয়। দেখো এবার ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। This latter of these two which our body can make while we get essential amino acid through our diet or the food. তাহলে আমরা প্রথম কি দেখছি? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাদের ফুড বা ডায়েটের থ্রু আমাদেরকে দরকার, কারণ ওগুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না। সো প্রোটিন ক্যারি আউট মেনি ফাংশন। তাহলে প্রোটিন আমাদের বডিতে অনেক ধরনের ফাংশন করে ইন দ্য লিভিং অর্গানিজমের মধ্যে। কি কি ফাংশন? সেটা হতে পারে ট্রান্সপোর্ট ফাংশন, রাইট? যেমন ট্রান্সপোর্ট মানে যেটা সেল মেমব্রেনের থ্রু দিয়ে কিছু মলিকিউল সাবস্টেন্স গুলোকে, সেটাও তো সেল মেমব্রেনের মধ্যে বসে থাকা কিছু প্রোটিনের থ্রুই তো সেই ট্রান্সপোর্টেশনটা হয়, সেটা আমাদের মাথায় রাখতে পারবো। কিছু হরমোন, কিছু এনজাইম হিসাবে প্রোটিনগুলো কাজ করে, সেগুলো আমাদের মাথায় রাখতে পারে। এদের মধ্যে আমি একটা এখান থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে এনইটির জন্য। কোলাজেন, এটা মোস্ট অ্যাবন্ডেন্ট প্রোটিন ইন দ্য অ্যানিম্যাল, মানে অ্যানিম্যালের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রোটিনের নাম বলো। কি বলবে? কোলাজেন। মানে একটা রেডিমেড কোশ্চেন তোমাকে আমি বলছি, 100% ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে অ্যানিম্যালের ওয়ার্ল্ডের ইম্পর্টেন্ট প্রোটিনের কথা বললাম, অ্যানিম্যাল ওয়ার্ল্ডের। এবার আমি প্ল্যান্টের ওয়ার্ল্ডের একটা ইম্পর্টেন্ট প্রোটিনের কথা বলি, সেটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। তোমরা নামটা পরে শুনবেও। কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এই দেখো রুবিস্কো, তার একটা শর্টের নাম। এটা C3 সাইকেলে ব্যবহার হয়। C3 সাইকেলের আগে, রাইট? It is the most abundant protein the whole of the biosphere. শুধুমাত্র প্ল্যান্ট নয় গো,
আমাদের অ্যানিমালদের ক্ষেত্রেও এই এনজাইমটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফটোসিনথেসিস না হলে প্ল্যান্ট যেমন বাঁচবে না, অ্যানিম্যালও তেমন বাঁচবে না। সেই জন্য আমরা কি বললাম, অ্যান্সারটা কি বলছি দেখো কোশ্চেনটা, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দা বায়োস্ফিয়ার, মানে অল লিভিং অর্গানিজমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রুবি স্কোর কথা বললাম। আর শুধু অ্যানিমেলের জন্য হলে হবে কোলাজেন। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন তোমাদের আসবে, ধরে নাও আসবে, মানে খুব ইম্পর্টেন্ট এতটা। আর এর সঙ্গে সঙ্গে তোমাকে এই চারটা 9.5 এর একটু ভালো করে করতে হবে। কোলাজেন এর কি ফাংশন, এরা ইন্ট্রাসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স হিসেবে কাজ করে। ট্রিপসিন এটার কাজ এনজাইম হিসাবে, এটা একটা প্রোটিন কিন্তু এনজাইম হিসাবে কাজ করে। ইনসুলিন এটা একটা হরমোন, অ্যান্টিবডিজ একটা প্রোটিন, তার কাজ কি, তারা ফাইট করতে হেল্প করে ফর্ম দা ইনফেকশিয়াস এজেন্টের থেকে। রিসেপ্টর মানে একটা সেল মেমব্রেনের মধ্যে বসে থাকা কিছু প্রোটিন তারা রিসেপ্টর হিসেবে কাজ করে, তারা সেন্সরি রিসেপশন হিসেবে কাজ করে, আমাদের টেস্ট যে স্মেল বা হরমোন এগুলোকে রিসিভ করার জন্য ওই যে প্রোটিনগুলো রিসেপ্টর প্রোটিন। এই দেখো এইটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি মেডিকেল লেভেলের কোশ্চেনের জন্য GLUT4 এইটা এই নাম দিয়ে তুমি মনে রাখো। এই এরা কি করে, এনেবল দ্য গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু দ্য সেল, তোমার সেলের মধ্যে গ্লুকোজ এন্টার করবে তবেই না সেলুলার রেসপিরেশন হবে। আর এইটা হচ্ছে এমনই একটা প্রোটিন যেটা সেল মেমব্রেনের মধ্যে বসে থাকে, এবং সেল মেমব্রেনের মধ্যে বসে থাকলে তবেই কোনো গ্লুকোজ তবেই সেলের মধ্যে এন্টার করতে পারে। GLUT4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চারটা কিন্তু বাবা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এটা একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন যেটা গ্লুকোজকে ট্রান্সপোর্টেশনে হেল্প করে, বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা, এই কোশ্চেনটা এসেছিল 2019 এ, ওটাই বলছি। ও 2019 এ এসেছিল আমাদের, ভেরি গুড, একজন অ্যানসার আমাদের দিয়েই দিই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের চলো এত অবধি আমরা পড়ালাম এই GLUT4 পর্যন্ত। তোমরা আজকে অনেকটা একটু ইনফরমেশন অনেকগুলো থাকলো আমাদের, এই উইকটা কিন্তু তোমাদের না খুব ভালো করে একটু পড়াশোনা করতে হবে। আর তোমাদের টেস্ট থাকবে কিন্তু প্রথম থেকে এত অবধি, মানে শুধু এইটুকুনি নয়, প্রথম থেকে এত অবধি থাকবে, তোমরা একদম লাইন টু লাইন খুব একদম ভালো করে পড়বে। অ্যাসিড সলিউবল, অ্যাসিড ইনসলিউবল, ওগুলোকে যেন কোনোভাবে কনফিউশন না আসে। আর এই যে চার্টগুলোকে দেখালাম এইগুলো একদম পুরো মুখস্থর মতো করে নেবে, হ্যাঁ, নালে কিন্তু সবসময় সবকিছু মনে থাকবে না। দেখি তোমরা চ্যাটে স্যার বলছি কুইজটা হবে না, কুইজটা? হ্যাঁ, কুইজের জন্য একটা কোশ্চেন দেবো, রাইট, ঠিক ঠিক মনে করে দিয়েছো। দাঁড়াও এক স্যার second। বলছি বায়োমলিকুল চ্যাপ্টারটা পিডিএফ দেওয়া হয়নি তো মনে হয়, না, বাংলা পিডিএফ হয়েছে তো মনে হয়, দেখে নিও একবার। হয়েছে। আমি পাইনি। ওকে, তুমি মনে হয় নতুন জয়েন করেছো মনে হয় কি? স্যার আরেকবার পাঠিয়ে দেবেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, পাঠিয়ে দেবো। হ্যালো, আরেকটা কোশ্চেন আগে আমি দিই আগে দেখি, আরেকটা কোশ্চেন তোমরা সবাই একটুখানি লিখে দাও, সবার জন্য কোশ্চেনটা আসছে, আর আমি যাকে নাম ধরে বলবো সেই শুধুমাত্র অ্যানসারটা দেবে। হ্যাঁ, চলো আমাদের অ্যানসারটা দেওয়ার জন্য আসুক, দাঁড়াও আমি আগে অ্যানসারটা সবার জন্য পুট করি। দেখো এই অ্যানসারটা দেবে আমাদের মধ্যে, বলবো স্যার? আমি যার নাম বলি সেই বলো। হ্যাঁ, রূপম সিং বলুক, রূপম সিং। স্যার এ। তোমরা সবাই অ্যানসারটা চ্যাটে লেখো। নেম দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড। অ্যানিমাল ওয়ার্ল্ড, রূপম এ বলেছে। স্যার মনে হচ্ছে সি হবে। সি হবে। এটা সি হবে। বলবো ওটা সি ওটা সি হবে স্যার, সি হবে। সি হবে। ওটা সি হবে স্যার, সি। অ্যানসারটা সি হবে, কোলাজেন হবে। আমি এক্ষুনি বললাম না একটু আগে। রূপম, বায়োস্ফিয়ারের মধ্যে হলে রুবিস্কো। হ্যাঁ, রূপম বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে,
ঠিক আছে, আজকে তাহলে এত অবধি থাক, আর তোমাদের টাইমও এখানে শেষ হতে চলেছে। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ, আর তোমরা খুব ভালোভাবে পড়বে বাবা। আর তার সঙ্গে সঙ্গে বলি এই বায়ো চ্যাপ্টারটা সুন্দর করে নোটস তৈরি করবে। অয়ন ব্যানার্জি বলো।